আমরা আজকে দেখব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ICT-FI। এটা EIBB সেকেন্ড পার্টের সাবজেক্ট। তো আমরা গতদিন দেখেছিলাম ডেটা সেন্টারের স্তরগুলি, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4, 4টি স্তরে এখানে ভাগ করা হয় এবং এগুলোর সুবিধা অসুবিধাগুলো এখানে আমরা আলোচনা করেছিলাম। এখানে আবার ডাইরেক্টলি এখানে বলেছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ চেয়েছে সবগুলোর মধ্যে, মানে এই যে টিয়ার 1, 2, 3, 4 ডাটা সেন্টার। তো এখানে আমাদের টোটাল দেওয়া আছে। এখানে ডাটা সেন্টার 1, 2, 3, 4 এটা হচ্ছে আপনি সবসময় আমাদের একটু মনে রাখবেন, এটা অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের মনে রাখা টাফ হয়ে যাবে। যে এখানে যেমন পার্সেন্টেজ, কত ঘন্টা ডাউন টাইম, কত ঘন্টা কি, এগুলো কিন্তু আমাদের মনে রাখা টাইম ইয়ে হয়ে যাবে, টাফ হয়ে যাবে। তো এগুলো মনে রাখার মনে নাই, দিব না, ওইটুকু দিব না আমরা। ডাটা সেন্টার টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4, এই যে ডাটা সেন্টারের এগুলো দেওয়া আছে। এখন আপনাকে বুঝতে হবে যে অবশ্যই তো এটার মধ্যে ভালো মন্দ আছে, তাই না? কোনটা সবচেয়ে অধিকতর ভালো, একটা অধিকতর ভালো না 4 নাম্বারটা অধিকতর ভালো? যদি 4 নাম্বার অধিকতর ভালো হয় তাহলে আপনি কিন্তু 1 নাম্বার থেকে আমরা শুরু করব, যে টায়ার 1 হচ্ছে মানে যে বলা দরকার এখানে যেটা যেমন কার্যকর, খরচ কার্যকর, সবচেয়ে সাশ্রয়ী বিকল্প, এটি সীমিত বাজেটের ছোট ব্যবসার জন্য, স্টার্ট আপ গুলির জন্য উপযুক্ত করে তোলে। তারপরে এখানে সরলতা, শক্তি শীতল করার জন্য, এবং এটি এককে বলা আছে যে ন্যূনতম জটিলতা, সহজ ব্যবস্থাপনা এবং কম অপারেশনাল খরচ এখানে আছে, এটা সুবিধা বলা আছে। এখন এটার চেয়ে এটা অবশ্যই ভালো টায়ার 2। তাহলে এখানে অসুবিধার কথাও আছে। টায়ার 2 হচ্ছে আমাদের টায়ার 1 এর চেয়ে ভালো। তাহলে কিছু অপ্রয়োজনীয় এবং ব্যাকআপ উপাদান টিয়ার 1 এর তুলনায় নির্ভরযোগ্যতা বাড়ায়। এই যে দেখুন, ও 1 এর তুলনায় এখানে আমাদের নির্ভরযোগ্যতা বাড়ায়। ঠিক আমাদের তাহলে 2 এর থেকে আমাদের 3টা একটু বড়, 3টা একটু ভালো। ঠিক তার মানে কি 2 এর চেয়ে আমাদের 3টা একটু আরো বেশি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে, তাই না? এটা আমাদের আরো বেশি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। যেহেতু সুবিধা চাইছে, তা সুবিধা চাইলে অবশ্যই সবগুলো তো একবারে ভালো হবে না। সবগুলো তো যেহেতু আমাদের টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 যেহেতু একই জিনিসের বিভিন্ন ধরনের কথা বলছে, তাহলে একই জিনিসের বিভিন্ন ধরন হলে অবশ্যই এই ভার্সনগুলো আমাদের কম বেশি সুযোগ সুবিধা আমাদের দিবে। কোনটা কম দিবে এটি জিনিসটা আমাদের একটু খালি মাথায় রাখবো। সে অনুযায়ী আমরা এখানে লেখার চেষ্টা করব। এখানে আমাদের যে জটিল বিষয়গুলো এগুলো আমাদের মনে থাকবে না, এটার পিছনে আমরা দৌড় মারবো না। হুম। খালি আমরা আমরা যেটা একটু ইয়া হবে, যেটা লেখে যে অ্যাডস কোনটা ভালো কোনটা মন্দ, এই জিনিসগুলো এইভাবে আমরা সুবিধা অসুবিধাগুলো একটু লেখার চেষ্টা করব। তাহলে আমরা এটা লিখতে পারবো আর কি। হোয়াট ইজ ল্যান? লোকাল এরিয়া নেটওয়ার্ক। হোয়াট ইজ ল্যান? হোয়াট ইজ ল্যান কার্ড? হোয়াই ইজ এ ল্যান কার্ড নিডেড ইন এ ল্যান? ল্যান কার্ডে ল্যান কার্ড কেন প্রয়োজন হয়? এটা ইংরেজিতে দেওয়া আছে। এখানে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে একটি নেটওয়ার্ক যা একটি সীমিত ভৌগোলিক এলাকার মধ্যে সংযুক্ত থাকে। যেমন একটি বাড়ি, অফিস, স্কুল ইত্যাদি। তাহলে আপনার বাসায় বা আপনার অফিসের মতো যে সংযোগটা দেওয়া আছে সেই সংযোগটাই হচ্ছে আমাদের কাছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটি সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে ফাইল প্রিন্টার অ্যাপ্লিকেশনের মতো সংস্থান ভাগ করে নেওয়া সক্ষম হয়, মানে শেয়ার করতে পারি আমরা সহজে। ল্যানের উচ্চ গতি ডেটা স্থানান্তর সমর্থন করে, মানে উচ্চ গতিতে ডেটা স্থানান্তর করতে পারি আমরা, এবং ইমেইল এবং চ্যাট সেশনের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের সুবিধা দেয়। আচ্ছা, অর্থাৎ আমরা সহজেই কিন্তু আমার এখানে যে ল্যান কেবল, ল্যান কেবলের দ্বারা কিন্তু আমরা সহজেই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের ডাটা কিন্তু সহজে ট্রান্সফার করতে পারি, এবং গতিটা অত্যন্ত দ্রুত হয়। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র ছোট পরিসরে ব্যবহার করার জন্য আমরা অফিসে কিংবা আমাদের বাসায় যে নেটওয়ার্ক ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। আচ্ছা, ল্যান কার্ড কি? ল্যান কার্ড
যা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নামে পরিচিত। ল্যান কার্ড হলো একটি হার্ডওয়্যার উপাদান যা ল্যান কার্ডের মতো প্রতিটি কম্পিউটারে ইনস্টল করা হয়। ল্যান কার্ডে একটি ইথারনেট কেবল সংযোগ করার জন্য একটি পোর্ট রয়েছে যা কম্পিউটার একটি হাব বা নেটওয়ার্ক সুইচের সাথে লিঙ্ক করে। এই সংযোগটি কম্পিউটারকে ল্যান এর অন্যান্য ডিভাইসের সাথে রিসোর্স অ্যাক্সেস এবং শেয়ার করার অনুমতি দেয়। অর্থাৎ ল্যান কার্ড আমাদের প্রত্যেকটা ডিভাইসে, প্রত্যেকটা কম্পিউটার বা পিসিতে আমাদের ইনস্টল করা থাকে, অটো ইনস্টল করা থাকে, যার কারণে আমরা ল্যানের কেবলগুলো সংযোগ করার ফলে আমরা কিন্তু সে দ্রুত গতিতে আমরা তথ্যগুলো, ইনফরমেশন গুলো আমরা করতে পারি, শেয়ার করতে পারি। যে জন্য ল্যান কার্ড প্রয়োজন। ল্যান কার্ডটা কি জন্য প্রয়োজন? আমাদের এই সংযোগের জন্য, এবং আমরা হচ্ছে তথ্যগুলো যেন দ্রুত আমরা শেয়ার করতে পারি, এই জন্য আমরা এটা ল্যান কার্ডটা প্রয়োজন আর কি। এই তো। আচ্ছা, ল্যান আর ওয়ান, এটার মধ্যে কিন্তু আমাদের পার্থক্য আসে। ল্যান আর ওয়ান কি? হ্যাঁ, ল্যান ও ওয়ান, ল্যান আর ওয়ান কি এবং এদের মধ্যে পার্থক্য লিখুন। তাহলে ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড বলতে সারা বিশ্বব্যাপী। তাহলে ল্যান হলো কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। বাড়ির মধ্যে, অফিসের মধ্যে আমাদের যে নেটওয়ার্কটা বিস্তৃত সেটা হচ্ছে ল্যান। আর সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা বিস্তৃত সেটা হচ্ছে ওয়ান। এখানে বলা আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যা একটি বৃহৎ ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত। একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান সংযুক্ত করে বিভিন্ন অবস্থানে কম্পিউটারের মতো যোগাযোগ সক্ষম করে। ওয়ান সাধারণত বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে, যেমন লিস্ট 9 স্যাটেলাইট পাবলিক নেটওয়ার্ক, যেমন টেলিফোন সিস্টেম, ল্যান এবং তাদের সংশ্লিষ্ট রাউটারগুলোর সাথে সংযুক্ত করতে। অর্থাৎ আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো সারা বিশ্বব্যাপী ল্যানের ক্ষুদ্র 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 যে সংযোগ হতে আমাদের নিজস্ব ভৌগোলিক এরিয়ার বাইরে আমরা সারা বিশ্বব্যাপী যে আমাদের ইন্টারনেট যে কানেকশনটা, এটাকে আমরা বলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে আমরা ল্যান এবং ওয়ানের মধ্যে পার্থক্য সহজে আমরা খুঁজে বের করতে পারবো। আমরা যে নামটা, যদি আমরা এর ইলাবোরেশন যদি জানি, ল্যানের ইলাবোরেশন লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ানের আমাদের হচ্ছে ইলাবোরেশন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই দুটোর ইলাবোরেশন যদি আমরা ঠিক মতো জানি, তাহলে কিন্তু আমরা সহজে লিখতে পারবো আর কি। এখানে পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা দেখে নেবেন। আমরা এখান থেকে সংজ্ঞা থেকে আমরা কিন্তু আমি আপনাদের এই বিষয়টা বারবার বলি যে যে কোনো সংজ্ঞা থেকে, সংজ্ঞা যদি আমার জানা থাকে, সেখান থেকে সে সংজ্ঞাটা জানা থাকলে আমাদের 4টা থেকে 5টা পার্থক্য লেখা ব্যাপার না। ওই সংজ্ঞার মধ্যে থেকে ভেঙে ভুঙে এদিক ওদিক করে আমরা কিন্তু লিখতে পারি, তাই না? তাহলে আমরা কিন্তু এখানেও ওই লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা বলা আছে সেটা এটা ছোট এলাকা কভার করে, যেমন বাড়ি, অফিস। এখানে ভৌগোলিক এরিয়া কভার করে, যেমন শহর, দেশ। সাধারণত উচ্চতর ডেটা স্থানান্তর হয় যেহেতু কাছাকাছি, আর এটা সাধারণত আমাদের মানে এটা সাধারণত ল্যানের তুলনায় ডেটা স্থানান্তর হার কম। আচ্ছা, এটি সাধারণত একক সংস্থার মালিকানাধীন, নিয়ন্ত্রিত, পরিচালিত হয়। এর সংস্থা পাবলিক সত্তার মালিকানাধীন হতে পারে। এই বিষয়গুলো আমরা কিন্তু লিখতে পারি আমরা ওখান থেকে। রক্ষণাবেক্ষণ খরচ এখানে আমাদের কি কম, এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচ বেশি। আচ্ছা, আমরা এই পয়েন্ট গুলা একটু দেখে নেব, দেখে নিলে অর্থাৎ আমরা সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করব। একটু ইজি আছে আমাদের। তাহলে এখানে 3টি ল্যান এবং 3টি ওয়ান যোগাযোগের মাধ্যম লেখো। আচ্ছা, তারপরে এখানে বলা আছে ব্যাংকের ওয়ান এর জন্য নিম্নলিখিত ডেটা ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে সুবিধা এবং অসুবিধাগুলো বর্ণনা করুন। ল্যান্ডলাইন, মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট।
আমরা ব্যাংকে যদি এগুলো আমরা ব্যবহার করি তাহলে আমাদের এখানে সুবিধা অসুবিধাগুলো আমরা এখানে দেখাতে বলছে। ল্যান্ডলাইন, কপার এবং ফাইবার অপটিক। ল্যান্ডলাইন যেটা আমরা কেবল টানি, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবলটা আমরা টানি, তাই না? তাহলে নির্ভরযোগ্যতা, ল্যান্ডলাইন বিশেষ করে ফাইবার অপটিক কেবল ন্যূনতম হস্তক্ষেপের সাথে একটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য সংযোগ প্রদান করে। উচ্চ ব্যান্ডউইথ, ফাইবার অপটিক কেবল খুবই উচ্চ এবং ব্যান্ডউইথ 10 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারে, যা লিঙ্ক অপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাটা এবং উচ্চ গতির হচ্ছে। তাহলে ল্যান্ডলাইন হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক দ্রুত গতিতে আমরা ডাটা ট্রান্সমিশন করতে পারি। অসুবিধা, সীমিত উপলব্ধতা, কপার কেবলিং কম ব্যান্ডউইথ 2 Mbps পর্যন্ত, ইনস্টলেশন খরচ আমাদের বেশি হতে পারে, বিশেষ করে ফাইবার অপটিকের জন্য। রক্ষণাবেক্ষণ ভৌতিক, এখানে ভৌত তারগুলি ক্ষতির জন্য বলা আছে যে এটা ইয়া করাগুলো দেখে নেবেন, এটা বেশি না। এই জিনিসগুলো আমাদের আসে কিন্তু ছোট ছোট ফায়ারওয়াল কি। ফায়ারওয়াল কি, তারপরে বলা আছে যে একটি ব্যাংকে নেটওয়ার্কিং সিস্টেমে ফায়ারওয়াল কেন ইনস্টল করা হয়। তাহলে ফায়ারওয়াল কেন আমরা ইনস্টল করি নেটওয়ার্ক সিস্টেমে, আমরা ফায়ারওয়াল কি এটা আমরা দেখব। ফায়ারওয়াল হলো একটি কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের একটি অংশ যা অননুমোদিত যোগাযোগের অনুমতি দেওয়ার জন্য অনুমোদিত অ্যাক্সেস ব্লক করে। তাহলে অনুমোদিত, এখানে অনুমোদিত যোগাযোগের অনুমতি দেওয়ার সময় অননুমোদিত অ্যাক্সেস গুলো ব্লক করে রাখে। তাহলে আমাদের অনুমোদিত যোগাযোগ অনুমতি দেওয়ার সময় অননুমোদিত যেটা আমাদের অনুমোদন দেওয়া হয় সেটা আমাদের অ্যাক্সেস গুলো আমাদের ব্লক করে রাখে, সেগুলোতে আমরা ঢুকতে পারবো না। এটি একটি হার্ডওয়্যার ডিভাইস, সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা উভয় সংমিশ্রণ হতে পারে। এটি মূলত একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এটি আগত এবং বহির্গামী নেটওয়ার্কের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পূর্ব নির্ধারিত নিয়মগুলি একটি সেট প্রয়োগ করতে কাজ করে। ডেটা প্যাকেটগুলি পর্যবেক্ষণ, ফিল্টার করার মাধ্যমে ফায়ারগুলির কম্পিউটার এবং আচ্ছা, এখানে ডেটা প্যাকেটগুলি পর্যবেক্ষণ, ফিল্টার করার মাধ্যমে ফায়ারওয়ালগুলি কম্পিউটার এবং নেটওয়ার্কগুলিকে ক্ষতিকর কার্যকলাপ, অনুমোদিত অ্যাক্সেস এবং সাইবার হুমকি থেকে রক্ষা করতে সহায়তা করে। অনুমোদিত ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেটের সাথে সংযুক্ত ব্যক্তিগত নেটওয়ার্ক। আচ্ছা, এখানে আমাদের কিন্তু ফায়ারওয়াল কি করে, আমাদের যে জায়গায় অনুমোদিত অ্যাক্সেস আছে সেই জায়গায় কিন্তু আমাদের ব্যবহারকারীদের সেই জায়গায় প্রবেশ করতে নিষেধ, মানে ব্লক করে আর কি। সেখানে তারা চাইলেও প্রবেশ করতে পারবে না, সেই লিঙ্কে বা সেখানে সে সাইটে প্রবেশ করতে পারবে না। আপনি শুধু যে সাইটটা ওপেন করে রেখেছেন সেই সাইটে তারা পারবে। তো ফায়ারওয়ালগুলির আমাদের ব্যাংকিং সিস্টেমে নেটওয়ার্ক সিস্টেম কেন ইনস্টল করা হয়? সাইবার আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা, ডেটা নিরাপত্তা, গোপনীয়তা, আন্তরিক সম্মতি। আচ্ছা, সার্ভার, এই যে এটা আমাদের দেখতে হবে। শাখা সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার এবং ডাটাবেস সার্ভার কি, মানে ব্রাঞ্চ সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার এবং ডাটাবেস সার্ভার কি, এটা আমাদের দেখতে হবে। শাখা সার্ভার সাধারণত একটি সার্ভার একটি শাখার লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ব্যবহৃত হয়। এটি শাখা ব্যবহারকারীদের ব্যাংক কর্মকর্তাদের কম্পিউটার সংযুক্ত করে এবং কোর ব্যাংকিং সিস্টেমে তাদের অ্যাক্সেস সুবিধা দেয়, যা কেন্দ্রীয়ভাবে ডেটা স্টোর করে থাকে। শাখা সার্ভারে স্থানীয়ভাবে কিছু ফাংশন যাচাই এবং প্রক্রিয়ার মাধ্যমে রিয়েল টাইম লেনদেন সম্পন্ন করে থাকে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় লেনদেন ধারাবাহিকভাবে নিশ্চিত করতে এটি অফলাইন ক্ষমতা রয়েছে। অর্থাৎ আমাদের ব্রাঞ্চে, প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের একটা দেখি
একটা সার্ভার রুম দেখি, তাই না, প্রত্যেকটা ব্রাঞ্চে। সেটাই হচ্ছে আমাদের শাখা সার্ভার আর কি, সহজ করে যদি বলতে যাই। তাহলে আমরা এই প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের এখানে এই শাখা সার্ভার থাকে এবং আমাদের ব্যাংকের কাজ বেশ স্মুথলি করার জন্য এবং কোনো আহ, সমস্যা হলে সেই সার্ভার থেকে আমরা আমার কাজগুলো এক্সেস নিয়ে, বা আমরা কোনো সমস্যার মধ্যে পড়লে আমরা সেই শাখা থেকে কাজগুলো যেন সমাধান করতে পারি। এবং শাখা সার্ভার থাকলে আমরা কাজগুলো দ্রুততার সহিত করতে পারি। অ্যাপ্লিকেশন সার্ভার বলতে আমরা বুঝতেছেন, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কি সফটওয়্যার, তাই না? তাহলে সফটওয়্যারের সার্ভার, একটি অ্যাপ্লিকেশন সার্ভার হলো ডেটা সেন্টার অবস্থিত একটি কেন্দ্রীয় সার্ভার যা নির্দিষ্ট উদ্দেশ্যে লেখা প্রোগ্রামের প্রধান অংশ হিসেবে পরিচালনা করে। আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশন সার্ভারটা হচ্ছে আমাদের ডেটা সেন্টারে অবস্থিত একটি কেন্দ্রীয় সার্ভার নির্দিষ্ট উদ্দেশ্যে লেখা প্রোগ্রামের প্রধান অংশ পরিচালনা করে, যেমন ব্যাংকিং অপারেশন। যে কোনো নির্দিষ্ট অংশের জন্য আমাদের যখন কাজ করে থাকে আমাদের যে সফটওয়্যারটা, ওটা মূলত অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে মূলত সফটওয়্যার সার্ভার। এই সফটওয়্যারটা যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কোনো যখন সার্ভিস দিবে, প্রোগ্রামের প্রধান অংশ পরিচালনা করে, যেমন ব্যাংকিং আছে, মানে এটা নির্দিষ্ট কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য আমাদের প্রত্যেকটি জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন সার্ভার থাকে। এই অ্যাপ্লিকেশন সার্ভারগুলি আমাদের দৈনন্দিন কাজকর্ম সহজভাবে পরিচালনা করে এবং আমাদের দৈনন্দিন কাজকর্ম অনেক সহজ করে তোলে। ডাটাবেস সার্ভার হচ্ছে কি, এটা অনেক গুরুত্বপূর্ণ। ডাটাবেস সার্ভার আমরা দৈনন্দিন যে কাজগুলো করি, আপনি আমি ব্যাংকের দৈনন্দিন যে কাজগুলো করি, এই কাজগুলো যখন একটা জায়গায় গিয়ে জড়ো হচ্ছে, একটা জায়গায় গিয়ে সেভ হচ্ছে, হ্যাঁ, সেটা যে জায়গায় সেভ হচ্ছে সেটা হচ্ছে ডাটাবেস সার্ভার। যে আমরা ব্যাংকের সকল ধরনের তথ্যাবলী যে সার্ভারে আমাদের জমা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কাছে ডাটাবেস সার্ভার। ডাটাবেস সার্ভার বলতে সেখানে ডাটা শুধু থাকবে, সেখানে শুধু তথ্য থাকবে। সেই তথ্যগুলি আমাদের ক্যাশ রিসিভ, পেমেন্ট, ডিপোজিট, লোন, অ্যাডভান্স, যত ধরনের আছে আমাদের অডিট, যত ধরনের আছে সবগুলো এখানে আমরা ইনপুট হয়ে যাবে অটোমেটিক। সেটা হচ্ছে ডাটাবেস সার্ভার। এই ডাটাবেস সার্ভার থেকে আমরা বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকি। আমরা বিভিন্ন রকম তথ্য, ইনফরমেশন, উপাত্ত এখান থেকে পেয়ে থাকি আমরা। আচ্ছা, আচ্ছা, কম্পিউটার প্রোগ্রামের ৩ স্তরের আর্কিটেকচার কি? কম্পিউটার প্রোগ্রামের ৩ স্তরের আর্কিটেকচার কি? ব্যবহারকারীদের কম্পিউটার টার্মিনাল, ক্লায়েন্ট টিয়ার, অ্যাপ্লিকেশন সার্ভার, অ্যাপ্লিকেশন টিয়ার, তারপর হচ্ছে ডাটাবেস সার্ভার, ডাটাবেস স্তর, যেটা আমরা এখানে করে আসলাম। এটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ কিন্তু। এই যে RAID, RAID রাইট কি অথবা কেন ব্যাংকিং সিস্টেমে রাইট ব্যবহার করা হয়? রাইট এর অর্থ স্বাধীন বা সস্তা, ডিস্কের রিডান্ডেন্ট অ্যারে এবং একাধিক হার্ড ডিস্ক থাকা সার্ভারের অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেটা নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য। আচ্ছা, এখানে রাইট এর অর্থ হচ্ছে স্বাধীন বা সস্তা ডিস্কের রিডান্ডেন্ট অ্যারে। একাধিক হার্ড ডিস্কে থাকা সার্ভারের অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেটা নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য বাহ্যিক স্টোরেজ সিস্টেম ব্যবহৃত হয়। রাইড হলো একটি প্রযুক্তি বা কম্পিউটার সার্ভারের হার্ড ড্রাইভের জন্য ডেটা নির্ভরযোগ্যতা প্রদান করতে এবং ইনপুট আউটপুট কর্মক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। যখন একাধিক ফিজিক্যাল ডিস্ক
আচ্ছা, এটা হচ্ছে রাইট হলো প্রযুক্তি কম্পিউটার ইনপুট এবং আউটপুট কর্মক্ষমতা বাড়াতে বৃদ্ধি হয়, যখন এখানে ফিজিক্যাল রিয়াক্ট। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট মূলত আমাদের ইনপুট এবং আউটপুট যে কর্মক্ষমতা এবং কর্মদক্ষতা বাড়াতে আমাদের রেট ব্যবহৃত হয়। যখন একটি ফিজিক্যাল ডিস্ক রেড প্রযুক্তির জন্য সেট আপ করা হয়, তখন সেটাকে রেড অ্যারেতে বলা হয়। আচ্ছা, এটা আমরা মূলত আমরা এটা এখান থেকে দেব, যাতে দেব যে কোনখান থেকে ব্যবহার হয় এইটা। ঘুম দাও বাবা, ঘুম দাও, আমি টাঙাচ্ছি, দাঁড়াও, মশারি পরে টাঙাচ্ছি পরে পরে। প্রশ্নগুলা সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু আমাদের এখানে ভালো। আচ্ছা, আমাদের এখান থেকে এই জিনিসটা শুধু করবেন, রাইট কি রাইট কি এখানে আমাদের রাইট হলো একটু কম্পিউটার প্রযুক্তি ও সার্ভারের হার্ড ড্রাইভের জন্য ডেটা নির্ভরযোগ্যতা প্রদান করতে এবং ইনপুট আউটপুট কর্মক্ষমতা বাড়াতে আমাদের রাইট ব্যবহার হয়। আর এখানে আছে আমাদের ক্লাস্টারিং। ক্লাস্টারিং কি? ক্লাস্টারিংটা কি এটা আমরা দেখব। ক্লাস্টারিং কি জানে? ক্লাস্টারিং বলতে বোঝায় লিঙ্কযুক্ত কম্পিউটার সার্ভারগুলোকে গোষ্ঠীবদ্ধ করার প্রক্রিয়া, যা অনেক ক্ষেত্রে একটি কম্পিউটার সার্ভার গঠনের জন্য একসাথে কাজ করে। ক্লাস্টারিং বলতে আমরা বুঝি ক্লাস্টার ম্যানেজার। যখন আমাদের খেয়াল করুন, আমরা যখন ক্লাস্টার ম্যানেজার বলি, তখন আমরা বুঝি যে এই ক্লাস্টার মধ্যে হয়তো 4-5টা ব্রাঞ্চ আছে বা 4-5টা জেলা মিলে সে হেড হয়ে আছে, তাই না? তাহলে এখান থেকে ক্লাস্টারিং বলতে এটা বোঝাবে যে আমাদের কম্পিউটার ডিভাইস যেটা দিয়ে গেলো, তখন এটা বিভিন্ন কম্পিউটারের সাথে যখন আমরা ক্লাস্টারিং বলতে বোঝায় লিঙ্কযুক্ত কম্পিউটার সার্ভারগুলোকে গোষ্ঠীবদ্ধ করার প্রক্রিয়া, মানে একত্রিত করার প্রক্রিয়া। আমাদের লিঙ্কযুক্ত সার্ভারগুলো যখন আমরা বিভিন্ন কম্পিউটারের মধ্যে যখন সেট আপ করে দেবো, অর্থাৎ সবগুলো মিলে যখন আমরা একত্রিত হবো, তখন সেটাকে আমরা বলবো ক্লাস্টারিং। ক্লাস্টারিং এর আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্লাস্টারিং আছে। উচ্চ প্রাপ্যতা, লোড ব্যালেন্সিং, ক্লাস্টারিং। আচ্ছা, এখানে এই যে এগুলা কিন্তু আমাদের আসার চান্স আছে। এটা প্রতিলিপি মানে ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা এই যে রেপ্লিকেশন। এটা হয়তো আপনাদের রেপ্লিকেশন কি, হ্যাঁ, বাংলাতে লিখে দিল রেপ্লিকেশন কি। তখন আমরা তো পড়েছি প্রতিলিপি। প্রতিলিপি মানে হচ্ছে রেপ্লিকেশন। তো প্রতিলিপি হলো একটি ডেটাবেস থেকে অন্য ডেটাবেসের অনুলিপি বিতরণ করার সময় প্রযুক্তি একটি সেট তারপরে ধারাবাহিকতা বজায় রাখার জন্য ডেটাবেসের মধ্যে সিনক্রোনাইজ করা। মানে এখানে আমাদের প্রতিলিপি বলতে আমরা বুঝছি যে আমাদের একটা থেকে আরেকটাতে কপি করা।
তাই না? তাহলে প্রতিলিপি দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে ডাটা রয়েছে, আমাদের সার্ভার যে ডাটা রয়েছে, সেই ডাটাগুলো আমরা প্রতিলিপি স্বরূপ আরেকটা ডিভাইসে নেই। এই নেওয়াটা হচ্ছে আমাদের কাছে প্রতিলিপি করা আর কি। প্রতিলিপি ব্যবহার করে একটু উচ্চ গতির লিঙ্ক ব্যবহার করে সাধারণত ডিসি ডাটা থেকে ডিআরএস বিপর্যয় পুরোদের সাইট থেকে দূরবর্তী স্থানে ডেটা কপি করা যায়। মানে এটা আমরা সরাসরি কেবল না দিয়ে এটা আমরা ডাটার মাধ্যমে দূরবর্তী কোনো স্থানে এই জিনিসগুলো আমরা স্থানান্তর করতে পারি। উদাহরণস্বরূপ হচ্ছে কল্পনা করুন আপনার একটি ই কমার্স ওয়েবসাইট আছে যার একটি প্রাথমিক ডাটাবেস ঢাকায় অবস্থিত ডাটা সেন্টার। ঢাকায় কোনো ব্যর্থতা বা আচ্ছা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। ডার্ক ফাইবার কেবল কি? ডার্ক তো ডার্ক ফাইবার হলো দুটি বিন্দুর মধ্যে একটি নিবেদিত সরাসরি ফাইবার অপটিক লিঙ্ক, সাধারণত ডিসি এবং ডিআরএস এর মধ্যে ডেটার প্রতিলিপির জন্য তৈরি হয়। ডিসি হতে ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সেন্টার, তাই না? রিকভারি সার্ভিস, ডিজাস্টার রিকভারি সার্ভিস, মানে আমরা কোনো দুর্যোগ মুহূর্তে আমরা যেখান থেকে আমরা সার্ভিসটা নিব। সাপোজ এটা ক্রাশ করছে, ডিসি ক্রাশ করছে, তাহলে আমাদের তথ্যগুলো কোথায় আছে? ডিআরএস এ আছে, তাই না? তাহলে এই হুম ডার্ক ফাইবার গুলো ভাগ করা হয় না এবং এটা ব্যাংকিং সিস্টেমে কোথায় ব্যবহার করা হয়? ব্যাংকিং সিস্টেমে ডার্ক ফাইবার প্রায়শই ব্যবহার করা হয় ডেটা রেপ্লিকেশন এবং ব্যাকআপের জন্য, উচ্চ গতির জন্য, আহ, নিরাপদ যোগাযোগ, ডেটা সেন্টার কানেক্টিভিটি, দুর্যোগ পুনরুদ্ধার। আচ্ছা, ডার্ক ফাইবার তাহলে আমাদের এখানে আমাদের বলা আছে যে দুইটি বিন্দুর মধ্যে একটি নিবেদিত সরাসরি ফাইবার অপটিক লিঙ্ক, সাধারণত ডিসি এবং ডিএসএল এর মধ্যে, ডিআরএস এর মধ্যে আমাদের ডেটা প্রতিলিপির জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে এই জিনিসগুলো আমরা কিন্তু তথ্য সংরক্ষণের জন্য অভ্যন্তরীণ স্টোরেজের পরিবর্তে বাহ্যিক স্টোরেজ ব্যবহার করে। কিন্তু এটা কিন্তু আমরা বাণী লেখার মতো একটা সম্পূর্ণ একটা প্রশ্ন। এটা বাণী লেখা আমরা লিখতে পারি যে কেন অভ্যন্তরীণ স্টোরেজের পরিবর্তে বাহ্যিক স্টোরেজ আমাদের ব্যবহার করে থাকে। বাহ্যিক স্টোরেজ আমাদের পোর্টেবল হয়, আর বাহ্যিক স্টোরেজ সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে আমরা বহন করে নিয়ে যেতে পারি। এক জায়গা থেকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার সহজে ডেটা ট্রান্সফার করতে পারি। এই যে এখানে আমরা দেবো। ধারণ ক্ষমতা আমাদের বেশি, বাহ্যিক যেটা আছে সেটা ধারণ ক্ষমতা আমাদের বেশি থাকে, ইন্টারনেট থেকে আমাদের একটু ধারণ ক্ষমতা বেশি থাকে। আচ্ছা, এখন এই সুইচের কথা আছে। সুইচ আমরা সামনের দিন দেখবো। এখানে আমি কিন্তু অনেকটা স্কিপ করে গেলাম, যে যেগুলো আলোচনা বললাম, যে কথাগুলো বললাম, এগুলোর মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা অনেক বেশি। আমাদের সবগুলো একটু একটু করে দেখতে হবে, সংখ্যাগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। সংখ্যাগুলো সুইচ সংখ্যা তখন, এরপরে থেকে আমরা সুইচটা দেখবো। সুইচ বোর্ডে আমাদের কি কি থাকে। আচ্ছা, আমরা এখন আচ্ছা রিক্স না 25 25 তারিখ।
আরএমএফআই আছে, আপনারা যাদের আরএমএফআই আছে আরএমএফআই এর জন্য ইয়ে করুন। সে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।